আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ব্যাচ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তোমাদের সামনে এসএসসি সেকেন্ড পেপারের যে জটিল সংখ্যা অধ্যায়টা আছে এটা নিয়ে আজকে তোমাদের লেকচার ওয়াইজ আমি নিয়ে আসছি। তো ফুল অধ্যায়টা কভার করা হবে এবং আজকের লেকচারে তোমাদেরকে জটিল সংখ্যার পরিচয়, জটিল সংখ্যা কিভাবে আসছে, জটিল সংখ্যার অনুবন্ধী, তারপর আয়ের পরিচয়, এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে তো আলোচনা করব। তো সচরাচর এর আগে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নর্মাল সংখ্যা, ঠিক আছে? তো জটিল সংখ্যা কি আসলে কি অ্যাবনর্মাল নাকি নর্মাল, নাকি সহজ না কঠিন, এই ব্যাপারগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। সো দেখো সেটা কিভাবে আলোচনা করি। তো দেখো প্রথমে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা সমীকরণ লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু শূন্য। তো এখান থেকে আমি এক্স এর মানটা বের করতে চাই। তো এক্স স্কোয়ার মান এখানে কত বলো তো? মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াস টু রুট ওভার মাইনাস ওয়ান। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো তো, বাস্তবে আমরা কখনো মাইনাস যুক্ত সংখ্যাকে রুট করতে দেখছি না। বাস্তবে কোনো সংখ্যাকে মানে মাইনাস যুক্ত কোনো সংখ্যাকে রুট করতে আমরা দেখি না। তার মানে কি কি বলা যায় বলো তো? যেহেতু এটা বাস্তবে সম্ভব না, মানে মাইনাস যুক্ত কোনো সংখ্যাকে রুট করা বাস্তবে কিন্তু সম্ভব না, তাহলে অবশ্যই এই সংখ্যাটা কিন্তু তাহলে কল্পনায় সম্ভব। কোথায় সম্ভব? কল্পনায় সম্ভব। যে সংখ্যা বাস্তবে সম্ভব না সেটা কোথায় সম্ভব? কল্পনায় সম্ভব। তাহলে যেই সংখ্যা কল্পনায় সম্ভব সেটা অবাস্তব সংখ্যা। তাহলে বলা যায় যে রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান এই সংখ্যাটা একটা কাল্পনিক সংখ্যা। কি সংখ্যা বলো তো? কাল্পনিক সংখ্যা। তাহলে কাল্পনিক সংখ্যাকে কাল্পনিক সংখ্যা, ওকে, এবং এই কাল্পনিক সংখ্যার ইংলিশ টার্মটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? তো দেখো রুট ওভার মাইনাস ওয়ান মানে অর্থাৎ মাইনাস যুক্ত কোনো সংখ্যাকে রুট করা সম্ভব না। তার মানে এটা অবাস্তব, মানে কল্পনায় সম্ভব। তার এই কারণে একটা কাল্পনিক সংখ্যা এবং সেটা ইংলিশ টার্ম হচ্ছে ইমাজিনারি নাম্বার। এইবার শোনো শোনো, এই যে ইমাজিনারি নাম্বারের এই যে আই অক্ষর, এই আই অক্ষর দ্বারা রুট ওভার মাইনাস ওয়ান এই মানটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে? তার মানে আই এর মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। আই এর মান কত? রুট ওভার মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝছি যে আসলে জটিল সংখ্যা কিভাবে আসে। তাহলে এইবার আমরা জটিল সংখ্যার ব্যবহার নিয়ে আলোচনা করব। আচ্ছা, জটিল সংখ্যা কোথায় কোথায় ব্যবহার করা হয়? জটিল সংখ্যার ব্যবহার, আচ্ছা দেখো দেখো রুট ওভার মাইনাস ওয়ান আই এটা আবার কোথায় কোথায় ব্যবহৃত হয়? তা আসলে এই ধরনের সংখ্যা কিন্তু, এই সংখ্যার কিন্তু অনেক দাম। যদি এটা কল্পনায় সম্ভব, কিন্তু বাস্তবে এই সংখ্যার কিন্তু অনেক দাম। দেখো এই সংখ্যা কোথায় কোথায় ইউজ করা হয়। দেখো এসি সার্কিটে, দেখো তোমাদের আমাদের দুনিয়াতে এসি সার্কিট ছাড়া বলো তো কারেন্ট চলবে? তুমি বিদ্যুৎ পাবা এসি সার্কিট ছাড়া? কখনই কিন্তু বিদ্যুৎ পাবা না। তাহলে যেই জায়গায় এসি সার্কিট ছাড়া বিদ্যুৎ কল্পনা করা যায় না, তার মানে যেখানে আই ছাড়া এসি সার্কিট কল্পনা করা যায় না, তাহলে আর এসি সার্কিট ছাড়া বিদ্যুৎ কল্পনা করা যায় না। তার মানে আই, দেখো আই যদি না থাকতো এই দুনিয়াতে, যে রুট ওভার মাইনাস ওয়ান এই সংখ্যাটা যদি না থাকতো, তাহলে কি তুমি কখনোই বিদ্যুৎ পাইতা না, ঠিক আছে? তাহলে বিদ্যুৎ কোথা থেকে পাবা? যে দেখো আই কোস রুট ওভার মাইনাস ওয়ান এই সংখ্যা থেকে এসি সার্কিট তৈরি হয় আর সেখান থেকে বিদ্যুৎ পাও। তাহলে এসি সার্কিটে মূলত আয়ের মানটা ইউজ করা হয়। আরও ব্যবহার করা হয় যেমন ভোল্টেজ, তারপর তড়িৎ প্রবাহ আই, তারপর রেজিস্ট্যান্স, এইসব ক্ষেত্রে কিন্তু তোমার আয়ের ব্যবহার আছে, ঠিক আছে? তো এই জিনিসটা মোটামুটি বুঝছো। এইবার আমরা জটিল সংখ্যার প্রকাশ নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়? জটিল সংখ্যার প্রকাশ, আচ্ছা দেখো জটিল সংখ্যাকে মূলত জেড দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে বলতো? জেড দিয়ে প্রকাশ করা হয়। এখন এই জেড, দেখো জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করবা? যে এক্স প্লাস আই ওয়াই। আবার দেখবা কোনো 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 বইতে প্রকাশ করছে এ প্লাস আইবি। অর্থাৎ এই জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর জেডের মানটা এভাবে থাকবে যে এক্স প্লাস আই ওয়াই, অথবা কোনো কোনো বইতে দেখবে এ প্লাস আইবি। অর্থাৎ কোনো কোনো বইতে আই এর সহগ ওয়াই, কোনো কোনো বইতে আই এর সহগ বি। তাহলে এইবার দেখো তো এক্স বলতে কি বোঝায়, ওয়াই বলতে কি বোঝায়, এগুলো একটু বলবো না আমরা? এক্স হচ্ছে তোমার বাস্তব অংশ, অর্থাৎ আই এর সাথে যেটা থাকবে না সেটা হচ্ছে তোমার বাস্তব অংশ, বাস্তব মান, বা বলা যায় বাস্তব অংশ। আর আই এর সাথে যে অংশটা থাকবে অর্থাৎ ওয়াই, এটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ।
ঠিক আছে, অর্থাৎ এক্স মানে আই বাদে যেই সংখ্যাটা থাকবে আলাদা সেটা হচ্ছে বাস্তব অংশ, আর আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে জটিল সংখ্যা কি মূলত জটিল সংখ্যার প্রকাশ হচ্ছে এক্স প্লাস আই এ অথবা এ প্লাস আই বি। এ হচ্ছে বাস্তব অংশ, আই এর সাথে কি আছে বি, তাহলে বি হচ্ছে কাল্পনিক অংশ। ওকে, তাহলে এইবার আমরা পরবর্তী ধাপে যাই। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এইবার শোনো, যদি এখানে ওয়াই এর মান শূন্য হয়, বলতো কি হয় বলতো, ওয়াই এর মান শূন্য হলে কি হবে বলতো, ওয়াই এর মান শূন্য হলে, যদি ওয়াই এর মান শূন্য হয় তাহলে এটা পুরাটাই শূন্য, তাহলে জেড এর মান কি দাঁড়াবে বলতো, জটিল সংখ্যার মানটা দাঁড়াবে এক্স। তাহলে এক্স এটা কি বলতো, একদম পুরাটাই বাস্তব সংখ্যা। কি সংখ্যা? পুরা বাস্তব সংখ্যা, মানে এটা পুরাটাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। ওকে, এইবার যদি এক্স এর মান শূন্য হয়, এক্স এর মান যদি শূন্য হলে, এক্স এর মান শূন্য হলে জেড ইকুয়ালস টু কি হয়, জেড ইকুয়ালস টু আই ওয়াই। কি হয়? আই ওয়াই। তার মানে দেখো তো আই এর সব, এখানে কিন্তু কোনো কি নেই, বাস্তব অংশ নেই। বাস্তব অংশ আছে? কোনো বাস্তব অংশ নেই। তার মানে এটা পুরাটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, মানে পুরাটাই কিন্তু অবাস্তব। তাহলে এটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার। পিওরলি ইমাজিনারি নাম্বার। ওকে, বুঝতে পারলাম? অর্থাৎ যেটার বাস্তব অংশ থাকবে না সেটা পুরোটাই হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার, আর যেটার মানে অবাস্তব মানে আই এর অংশ থাকবে না সেটা পুরোটাই হচ্ছে কি বাস্তব অংশের সমান। তো এই দুটা জিনিস বুঝছো। এইবার আমরা আসি যে জটিল সংখ্যাকে কিভাবে কয় মাত্রিক আর বাস্তব সংখ্যা কয় মাত্রিক, এই দুটা ব্যাপার নিয়ে এবার একটু আলোচনা করব, যে বাস্তব অংশ কয় মাত্রিক, জটিল সংখ্যা কয় মাত্রিক। তো দেখো সেটা কিভাবে আলোচনা করবো। তো প্রথমে আমি বাস্তব মান মানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে কয়টা সরলরেখা দ্বারা প্রকাশ করা যায়। দেখো বাস্তব সংখ্যা হচ্ছে একটা সরলরেখা বরাবর। সেটা কিভাবে, এই যে একটা সরলরেখা বরাবর। এখন এটাকে ধরো আমি সেন্ট্রাল পয়েন্ট অর্থাৎ জিরো, তাহলে এর এই পাশে কি হবে বলো তো, 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে তোমার -1 -2 -3, এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে তুমি একমাত্রিক অর্থাৎ একটা দিক বরাবর অর্থাৎ একই সরলরেখা থাকবে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ 0 1 2 3, আর এর বামে হচ্ছে যে -1 -2 -3। ওকে, কিন্তু জটিল সংখ্যাকে তোমার দুইটা অক্ষ বরাবর চিন্তা করতে হবে, এবং জটিল সংখ্যা হচ্ছে মূলত দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কিভাবে দেখো তো, জটিল সংখ্যা কিভাবে দ্বিমাত্রিক হয়। দেখো জটিল সংখ্যাকে প্রথমে আমরা আসি কি দিয়ে প্রকাশ করা হয় বলতো, জেড দ্বারা, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই। এবার শোনো, জটিল সংখ্যাকে মূলত যে দ্বিমাত্রিক আকারে প্রকাশ করা হয় না সেটাকে বলা হয় আর্ক চিত্র। আর্ক চিত্র কিভাবে বলতো, এই যে এটা হচ্ছে তোমার আর্ক চিত্র। শোনো, এটাকে তোমরা এক্স অক্ষ চিন্তা করতে না, আর এটাকে আমরা কি চিন্তা করতাম, ওয়াই অক্ষ চিন্তা করতাম। কিন্তু এইবার শোনো, এই এক্স অক্ষ বরাবর আমরা চিন্তা করব বাস্তব মানকে। কি মানকে বলতো, বাস্তব মানকে চিন্তা করব। অর্থাৎ জটিল সংখ্যার বাস্তব মান যেটা আছে সেটা আমরা এক্স অক্ষ বরাবর বসাবো, আর জটিল সংখ্যার যেই কাল্পনিক অংশটা আছে অর্থাৎ কাল্পনিক যে মানটা আছে সেটা আমরা এখানে বসাবো, কাল্পনিক অংশটা বা কাল্পনিক মানটা। এবার দেখো সেটা কিভাবে। এখন আমি ধরো একটা জটিল সংখ্যা এখন লিখবো আমার মন মতো করে, ধরো লিখলাম 3 + 4i। তো দেখো 3টা হচ্ছে কি আমার বাস্তব মান, 3 হচ্ছে কি আমার বাস্তব মান, 4টা হচ্ছে আমার কাল্পনিক মান। এখন আমি কি জানি বললাম যে 3টা আমি কোন অক্ষ বরাবর বাস্তব মান মানে বাস্তব অক্ষ বরাবর বসাবো,
মানে x অক্ষ বরাবর বসাবো। তাহলে দেখো কত ঘর, ধরো আমি একটা মানে আমার আন্দাজ আমি নেই, এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা এখানে হইতে পারে। এবার শোনো, আই মানে আই এর সহগ যেটা থাকবে সেটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে কয় ঘর? 4 ঘর। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ এখানে হইতে পারে। অর্থাৎ এই যে জেড ইকুয়াল টু 3 প্লাস 4i, এটা কোথায় অবস্থান করতে পারে? এই জটিল সংখ্যাটা মূলত এইখানে অবস্থান করতে পারে। অর্থাৎ দেখো তো এটার মধ্যে একটা কিসের ভাব পাওয়া যায়? সরলরেখা, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে স্থানাঙ্কের একটা ভাব পাওয়া যায়। অর্থাৎ স্থানাঙ্কটা এরকম আর কি, 3,4 এরকম আর কি। মানে এটার মধ্যে তুমি দেখো কি ভাব পাবা? স্থানাঙ্কের ভাব, মানে সরলরেখার একটা কি পাওয়া যায়? ইয়া পাওয়া যায়। অর্থাৎ এর দেখবা কিছু জিনিস মানে সরলরেখার সাথে মিলে যাচ্ছে জটিল সংখ্যার ব্যাপারগুলো। তো এটা বোঝা গেছে। এইবার আমরা জটিল সংখ্যার অনুবন্ধী আকারটা নিয়ে আলোচনা করি। জটিল সংখ্যার অনুবন্ধী, আচ্ছা দেখো জটিল সংখ্যার অনুবন্ধী নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা জটিল সংখ্যাটা লিখি, z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই। তাহলে মনে রাখবা জটিল সংখ্যার অনুবন্ধী, জটিল সংখ্যার অনুবন্ধীকে সবসময় জেড ভার, মানে দেখো জেডের উপরে এরকম একটা টান দিবা, এটাকে বলা হয় জেড ভার। কি বলা হয়? জেড ভার। অর্থাৎ জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, আর জটিল সংখ্যার অনুবন্ধী অনুবন্ধী জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড ভার দিয়ে। এবং এই জেড ভারের মান হবে, দেখো এই জেড ভারের মান কি হবে বলো তো? এই জেড ভারের কাজটা হচ্ছে তোমার আই এর সামনের চিহ্ন যা থাকবে ঠিক সেটা পরিবর্তন করে দিবা। আই এর সামনের চিহ্ন যা থাকবে সেটা পরিবর্তন করে দিবা। তো এখানে আছে কি প্লাস, হয়ে যাবে কি বলো তো মাইনাস, হয়ে যাবে কি মাইনাস। অর্থাৎ দেখো কি করছি, জটিল সংখ্যার অনুবন্ধী হচ্ছে কি শুধু আই এর সামনের চিহ্ন পরিবর্তন, আই এর সামনের চিহ্ন পরিবর্তন। তো চলো আমরা একটা এক্সাম্পল করি, সেটা কিভাবে আমাকে বলো তো, এটার অনুবন্ধী কি হবে? এই জটিল সংখ্যার অনুবন্ধীটা কি হবে বলো তো? এই জটিল সংখ্যার অনুবন্ধী হবে দেখো -3, কারণ বাস্তব মানের আগে আবার চিহ্ন পরিবর্তন করো না, শুধু আই এর সামনের চিহ্ন পরিবর্তন। আই এর সামনের চিহ্ন কি আছে? প্লাস, হয়ে যাবে কি বলো তো মাইনাস, হয়ে যাবে কি মাইনাস। আচ্ছা এবার আরেকটা জটিল সংখ্যা লিখি, এবার আমাকে বলো তো এই জটিল সংখ্যার অনুবন্ধী কি হবে? এই জটিল সংখ্যার অনুবন্ধী হবে, দেখো কোনটা পরিবর্তন করবা? আই এর সামনের চিহ্ন পরিবর্তন। দেখো আই কোথায়? এখানে। এবার তা আই এটা কি বলতো? কাল্পনিক অংশ। তা আই এর সামনের চিহ্ন কি আছে? মাইনাস, হয়ে যাবে কি বলতো প্লাস 5i প্লাস 4। ওকে, শোনো বাস্তব অংশের সামনের চিহ্ন কখনো পরিবর্তন করবা না, এটা ভুল হবে। সবসময় কোন অংশের চিহ্ন পরিবর্তন করবা? কাল্পনিক অংশের সামনের চিহ্ন, অর্থাৎ আই এর সামনের চিহ্ন পরিবর্তন করে দিবা। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আশা করি জটিল সংখ্যার অনুবন্ধীটাও তোমরা ঠিকঠাক মতো বুঝছো। এবার আমরা আই এর একটু পরিচয় নিয়ে আলোচনা করি। আচ্ছা আই কি খাতায় মানে মাথায় দেয় না কোথায় দেয়, এটা একটু আলোচনা করবো। আই এর পরিচয়, দেখো এবার আমরা একটু আয়ের পরিচয় নিয়ে আলোচনা করি। তো আয়ের পরিচয় নিয়ে আলোচনা করার আগে আমি এখানে একটা চতুর্ভাগ আঁকি, ঠিক আছে? চতুর্ভাগের এটা হচ্ছে এক অক্ষ। এখন এই এক অক্ষ বরাবর আমরা কি করি বলতো? জটিল সংখ্যার বাস্তব মানকে লিখি, এবং এটা হচ্ছে চতুর্ভাগের ওয়াই অক্ষ। এই অক্ষ বরাবর আমরা কাল্পনিক মানকে চিন্তা করি। কাল্পনিক মান, ঠিক আছে? তো এখন প্রথমে আমি একটা সংখ্যা নেব, শুধু 5, শুধু 5। আচ্ছা আমাকে বলো তো এই 5 সংখ্যাটা, এই 5 সংখ্যাটা কোথায় অবস্থান করতে পারে বলো তো? এই 5 সংখ্যাটা শুধু বাস্তব অংশের উপরে অবস্থান করতে পারে, এই বাস্তব অক্ষের উপরে, এই বাস্তব অক্ষের উপরে মানে x অক্ষের উপরে। তাহলে আমি বাস্তব কোথায় 1 2 3 4 5 এখানে হতে পারে,
এখানে হইতে পারে, তাই না? শুধু 5। ওকে, এবার আমি একটা কাজ করব, এই 5-এর সাথে আমি আই গুণ করে দেব। কি করে দেব বলো তো? আই গুণ করে দেব। এখন 5-এর সাথে যখন আমি আই গুণ করে দিছি, তখন এই সংখ্যাটা এবার কি হয়ে গেছে? কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা। তার মানে এবার বলো তো এই 5-এর সংখ্যাটা কোথায় হবে? 5-এর সংখ্যাটা হবে যে তোমার এই যে বাস্তব অংশের উপরে এবং এখানে। ওকে, তাহলে এবার কি হয়েছে বলো তো? এখানে আমি শুধু কি করছি? 5-এর সাথে কি করছি বলো তো? আই গুণ করছি। তার মানে কি বলা যায়? একটা বাস্তব সংখ্যাকে আমি যদি আই দিয়ে গুণ করি, সেই সংখ্যার 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। কয় ডিগ্রি কোণে ঘুরবে? দেখো তো, এই অক্ষের সাথে এই অক্ষের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। তাহলে 5 মানে একটা বাস্তব সংখ্যাকে যদি আমি আই দ্বারা গুণ করি, সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে ধরো কেউ একজন মানে তোমার সাথে একটা অকারেন্স করে ফেলছে, ঠিক আছে? এখন তুমি কি করবা? ওরে বলবা, ওরে এটা বলবা না যে তোরা আমি থাপ্পড় দিয়ে 90 ডিগ্রি করে ঘুরিয়ে দেবো, এটা কখনো বলবা না। তো ওর একটু দুষ্টামি করে এইভাবে বলবা যে তোরা আমি থাপ্পড় দিয়ে মানে আই পরিমাণ ঘুরিয়ে দিই। কি পরিমাণ? আই পরিমাণ। তাহলে আই অর্থাৎ বাস্তব সংখ্যাকে যদি আমি আই গুণ করি, তাহলে সেটা কি হয়েছে বলো তো? কাল্পনিক অংশ। এবার আসি, ধরো, আর আমরা কিন্তু আয়ের মানটা জানি। আয়ের মানটা কত বলো তো? আয়ের মানটা কিন্তু √1 তাহলে তোমরা আমাকে বলো তো আই স্কয়ারের মান কত হবে? আই স্কয়ারের মান হবে কত বলো তো? -1। তাহলে এবার আমরা 5-এর সাথে -1 গুণ করতে চাই। তো -1 গুণ করা যে কথা, আই স্কয়ার গুণ করা সেম। তাহলে -1 গুণ করলে কি হয় বলো তো? -5। কি হয় বলো তো? -5। এবং এটাকে এভাবে লেখা যায় যে 5i², তাই না? লেখা যায় না বলো তো? তাহলে 5-এর সাথে যদি আমি -1 গুণ করি, তাহলে কি হয়? -5। তাহলে -5 কোথায় বলো তো? এখানে। -5 কোথায়? এখানে। তাহলে এবার বলো তো 5-এর সাথে যদি আমি -1 গুণ করি, তাহলে সেটা কত ডিগ্রি কোণে ঘুরবে? 180 ডিগ্রি কোণে ঘুরবে। ওকে, অর্থাৎ এইখান থেকে। তাহলে আমি 5-এর সাথে যদি -1 গুণ করা যে কথা, আই² গুণ করা সেম কথা। তাহলে 5-এর সাথে যদি আমি -1 গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে -5। ওকে, এবার আমার কাজ হচ্ছে এবার দেখো আই এর মান কত? √1 আই² এর মান কত? -1। তাহলে এবার আমাকে বলো তো i³ এর মান কত হবে? i³ এর মান কত হবে? আচ্ছা, i³ কে আমি ভাঙে রেখে i² ইন্টু আই লিখলাম, ঠিক আছে? i² এর মান কত? -1। -1 দিয়ে যদি i কে গুণ করে কি হয় বলো তো? -i। তাহলে i³ এর মান কত বলো তো? -i। i³ এর মান কত? -i। তাহলে এবার শোনো, যদি আমি 5-কে, তাহলে এবার দেখো তো -i, তাহলে এবার 5-এর সাথে শোনো, 5-এর সাথে আমি i³ গুণ করব, এবং 5-এর সাথে যদি আমি i³ গুণ করি কত হয় বলো তো? -5i। কেন? কারণ i³ এর মান -i, সেই -i দিয়ে যদি আমি 5-কে গুণ করি কত হয়? -5। এখন আমাকে বলো তো এই সংখ্যাটা কোথায়? এই সংখ্যাটা হচ্ছে এখানে, -5i। এখন আমাকে বলো তো যখন আমি i³ গুণ করছি 5-এর সাথে i³ গুণ করছি, তখন সেটা 5 কত হয়ে গেছে? -5, এবং সেটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে বলো তো? কত ডিগ্রি কোণে ঘুরছে? 270 ডিগ্রি কোণে ঘুরে গেছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, ঠিক আছে? এটা 0 ছিল, এটা 180, এটা হচ্ছে কত? 270। তাহলে আমি যদি 5-এর সাথে i³ গুণ করি তাহলে কত হয়? -5, তাহলে সেটা এত ডিগ্রি কোণে ঘুরে গেছে। এবার কত হচ্ছে? i⁴ গুণ করবো, i⁴। আচ্ছা, i⁴ কে আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি i² কি হবে বলতো? i² এর মান কত? -1। i² এর মান কত? -1। -1 গুণ করলে কত হয় বলো তো? +1। ওকে, তাহলে তাহলে কি বলা যায় বলতো? 5i⁴ কত হয় বলতো? 5। তাহলে ঘুরে ফিরে আগের অবস্থানে ফিরে যাবে। ঘুরে ফিরে কোথায় ফিরে যাবে? আগের অবস্থানে ফিরে যাবে। অর্থাৎ i⁴ যদি আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে i³ মানে 5 গুণ i, আর এই 5টা হচ্ছে তোমার 5 গুণ i⁴। ওকে, তাহলে দেখো তো এবার হচ্ছে আয়ের কাহিনীটা বুঝছো তো, যে আই দিয়ে কি কাজ করতে পারি আমরা? মানে আই জিনিসটা কিভাবে কাজ করছে এখানে দেখছো, মানে চতুর্ভাগে কিভাবে কাজ করছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে এবার আয়ের কয়েকটা মান পাইছি। আয়ের মান কত? √1 আই² এর মান কত? √1 শুধু। i³ এর মান কত? -1। i⁴ এর মান কত বলতো? 1। তাহলে এই 4টা জিনিস যোগ করলে কি হয় দেখো তো? এই 4টা জিনিস আমি এবার যোগ করবো। তো 4টা জিনিস এখানে যোগ করি, i², i³
আই টু দি পাওয়ার 4। এই চারটা জিনিস যোগ করলে কি হয় দেখো, আই এর মতো আই স্কয়ারের মান কত বলো তো? আই স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান হচ্ছে যে তোমার -1। আই কিউবের মান কত বলো তো? আই কিউবের মান কিন্তু -i। আই টু দি পাওয়ার 4 এর মান কত? আই টু দি পাওয়ার 4 এর মান কিন্তু 1। তাহলে দেখো -1 প্লাস 1 কাটা, -1 প্লাস 1 কাটা, -i প্লাস i কাটা, তাহলে পরে থাকে কত? 0। তাহলে কত বলো তো? এইবার শোনো, যদি 4টা আই যোগ আকারে থাকে, কয়টা আই? 4টা আই যোগ আকারে থাকে এবং তাদের পাওয়ারগুলো যদি ক্রমিক আকারে থাকে, দেখো তো পাওয়ারগুলো ক্রমিক আকারে না, যে 1 2 3 3 1 2 3 4, কথার অর্থ বুঝছো? মানে প্রত্যেকটা পাওয়ার যদি এরকম ক্রমিক আকারে থাকে, মানে সাজানো আকারে থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, যদি এরকম থাকে, তাহলে এরকম 4টা আই এর যোগফল হবে 0। কি হবে? 0। তাহলে দেখো তো এরকম হইতে পারে অনেক সময়, যে আই কিউব, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6। আমাকে বলো তো এই যোগফলটা কত হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ 4টা এবং তাদের পাওয়ারগুলো কি আকার আছে বলো তো? ক্রমিক আকার আছে, 3 4 5 6। ওকে, তাহলে কি হবে বলো তো? 0 হবে। তাহলে দেখো আরেকটা করি, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 9, আই টু দি পাওয়ার 10। তাহলে 8 মানটা কত হবে? 0 হবে, কারণ 7 8 9 10 এবং সবগুলো আই, অর্থাৎ 4টা আই পরস্পর যোগ করলে 0 হবে যদি তাদের পাওয়ারগুলো ক্রমিক আকারে থাকে। বুঝতে পারলাম? ওকে, এইবার আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে চাই। শোনো, আজকে এই পর্যন্ত রাখলাম এই লেকচারটা। আগামী ক্লাসে আমরা জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, তারপর আরও কিছু গাণিতিক সমস্যা সলভ করাবো। আজকে শুধু আমরা জটিল সংখ্যার শুধু পরিচয়গুলো তোমাদেরকে দিলাম, যে আসলে জটিল সংখ্যা কীভাবে আসছে, জটিল সংখ্যার অনুবন্ধী কী, এই বক্রচক্র আর কি। তো আশা করি তোমরা এই লেকচারের যা যা বুঝাইছি, যা যা করাইছি তোমরা বুঝতে পারছো। কালকে আমরা মডুলাস, আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব কালকের ক্লাসে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো।